বিনা দাওয়াতে আসেনি আরিয়ান, ওরু ফোন করেছিল। সবাই অবাক নেত্রে অরুণের দিকে চেয়ে অরুণ স্বাভাবিকভাবেই বলে, তুমি ফোন করেছিলে, আমি না। আর দাওয়াত ভোরের তরফ থেকে ছিল। আসমা বেগম গম্ভীর গলায় অরুণকে উদ্দেশ্য করে বলে, ভোর ছোট, কারো ভালো মানুষই নাটক বোঝে না। তুমি তো বোঝো অরুণ, তোমার থেকে এটা আশা করিনি। বলেই স্টেজ থেকে নেমে যায়। বর্ষা ও পাতা থমথমে মুখে দাঁড়িয়ে। ভোর বর্ষার হাত ধরে নিয়ে যায় অর্পর্ণা লাবিবদের দিকে, তাদের সাথে মায়ের আলাপ করিয়ে দিবে। শুভ এসে অরুণকে এক প্রকার টেনেই নিয়ে যায়। পাতা ভরার চোখে সেদিকে তাকিয়ে চোখ বেয়ে বাড়িধারা বইল বলে। পাতা পলক ঝাপটিয়ে সেগুলো লুকানোর বৃথা চেষ্টা করে। আদুরি তার কাঁধে হাত রেখে বলে, বড় ভাবি, তুমি ঠিক আছো? পাতা মুচকি হেসে জবাব দেয়, চলো ওই দিকটায় যাই। আদুরি সাই জানিয়ে পাতার হাত ধরে নিয়ে যায় সেদিকে। শুভ অরুণকে টেনে ফাঁকা নিরিবিলি জায়গায় নিয়ে আসে রিসেপশনের বাইরে। অন্ধকার না হলেও মানুষজন নেই। শুভ রাগে ক্ষোভে অরুণকে বলে, তোর থেকে স্বার্থপর মানুষ হয়, অথচ তুই বর্ষাকে স্বার্থপর বলিস। অরুণ ঝটকায় শুভর হাত ছেড়ে দিয়ে বলে, কি স্বার্থ হাসিল করলাম শুনি? শুভ চোখ রাঙিয়ে বলে, চিল্লা করবি না, খবরদার। বর্ষা এখানে কি করছে? ওকে এখানে আনার কিসের দরকার? একবার ভেবেছিস পাতা মেয়েটার কথা? বিয়ের রিসেপশনের বরের প্রাক্তন স্ত্রী হাজির। ওর মনের ভিতর কি চলছে এখন? ওর কথা বাদই দিলাম, ওর পরিবার। অরুণ খানিক নীরব থেকে বলে, বর্ষা এখানে কি করছে আমি কি ভেবে বলবো? মার্ক মাই ওয়ার্ড, ওকে আমি ইনভাইট করিনি। বরের জেদে এসেছে, আর কেউ কিছু ভাববে না। ভাবলে আমার কিছু করার নেই। তোর কিছু করার নেই তাই না? ভালো। বিয়ে করে মেয়েটার জীবন নষ্ট করলি কেন অরুণ? তুই এখনো বর্ষার ঘর থেকে বের হতে পারিস না। ভোর তো কথা কথায় জেদ করে, আতশবাজি ফোটানোর জন্য তো জেদ করলো, তুই মানা করে দিলি। তাহলে বর্ষাকে আনার জেদে মানা করিস নি কেন? নাকি বর্ষাকে ডেকে আনা জেলাসফিল করাতে চেয়েছিলে? যে দেখ, বর্ষা তোমার থেকে সুন্দর ও ভালো মেয়ে আছে, যে ভোরকে সর্বদা ভালোবাসবে। ইতিমধ্যে অরুণ শুভর আলোচনায় উপস্থিত হয় বাকি সব বন্ধুরা। রাসেল শুভর কথার পিঠে বলে, শুভ, এ কেমন ছেলে মানুষই কথাবার্তা? ছোট্ট একটা ব্যাপার নিয়ে এত কথা কাটাকাটির কি দরকার? আর এখানে অরুণের কি দোষ? ওর আবার কি দোষ? ও তো সাধু পুরুষ, সব দোষ তো ওই পাতা মেয়েটার। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এর মধ্যে জীবন টিপ্পনি কেটে বলে, শুভ, তোর দেখছি পাতা ভাবি ইজানের প্রতি খুব দরদ। অরুণ ওর থেকে সাবধানে, হ্যাঁ। শুভ তেরে আসার আগে অরুণ জীবনের পশ্চাতে লাথি লাগায়। জীবন সেথায় হাত বুলিয়ে আফসোস করে বলে, ভালো মানুষের ভাত নেই। শুভ কটমট করে বলে, মেয়েটা স্টুডেন্ট আমার, মজাতেও আজে বাজে কথা বলবি না। আমি তো থমথমে মহলটাকে স্বাভাবিকে আনতে মজা করে বলেছিলাম। তোরা সব কয়টা হারামি। যা সর। বলেই জীবন চলে যায়। অরুণ চুপচাপ দাঁড়িয়ে। শুভ তার দিকে তাকিয়ে হনহন করে চলে যায়। বাকি সবাই অরুণের সহযোগী। দুই বোনের মাঝে থমথমে ভাব বিরাজমান। লতা পাতাকে প্রশ্নবাণে জর্জরিত করছে। পাতা নীরব, কখনো হুহা করছে। লতা অবশ্য এতে থামেনি। লতা ধীমে গলায় হিসিয়ে বলে, অনেক সুখের সংসার তোর, দেখতেই পেলাম। আহা, চক্ষু জুড়িয়ে গেল। জামাই বাড়ি বলে তো লাফাচ্ছিলি না, এখন লাফা। আহাম্মক গর্ধব। পাতা চুপচাপ সব হজম করছে। এখানে তার কি দোষ? তারই বা কি করার আছে? তাদের দুজনের মধ্যে কথোপকথনের মাঝে বর্ষার আগমন ঘটে। পাতা লতার হাত শক্ত করে ধরে। লতা তার হাত ছাড়িয়ে নিয়ে ফিসফিস করে বলে, তোর ঝামেলা তুই ম্যানেজ কর, আমি টাটা বাই বাই। বলেই চলে যায়। বর্ষা ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, চলে গেল কেন? পাতা ঠোঁট উল্টিয়ে কাঁধ ঝাঁকায়। কি জানি। বর্ষা ঠোঁট গোল করে ও বলে। পাতা প্রত্যুত্তরে কিছু বলে না। কি বলবে? স্বামীর প্রাক্তন স্ত্রীর সাথে নিশ্চয়ই রসের আলাপ জুড়ে দিবে না। অতটাও ভদ্রমহিলা পাতা না। বর্ষায় নীরবতা ভেঙে বলে, কি দিনকাল এলো বলো? মানুষ টাকার পাগল। টাকা দেখলে কিছু বাঁচে না। সৎ অসৎ, বুড়ো বা এক বাচ্চার বাপ। বলেই চুকচুক শব্দ করে আফসোস করে। পাতা 32 পাটি বের করে হাসি দেয়। ঠিক বলেছেন, টাকা দেখলে কাঠের পুতুলা হা করে শুনেছি। টাকার পেছনে ছুটতে গিয়ে মানুষ নিজের দুধের বাচ্চাকে পর্যন্ত ভুলে যায়। তাদের কাছে টাকাই সব। বর্ষা ঢের বুঝতে পারে এই মেয়ে পুরাই ধানি লঙ্কা। দেখতে নরম, শোভা ইনোসেন্ট ফেস হলেও মোটেও সেরকম নয়। পাতা বর্ষার কথার পৃষ্ঠে জবাব দিতে পেরে যেন আকাশে উড়ে। আহ, এত শান্তি শান্তি লাগছে কেন? ব্যাপারটা আসলেই অনেক আনন্দের। কেউ তোমাকে অপমান করার জন্য ইট হাতে মুখিয়ে আছে, আর তুমি তার অপমানের পৃষ্ঠে অপমানের পাটকেল ছুঁড়ে জবান বন্ধ করে দাও। এর যে শান্তিময় অনুভূতি তা বলে বোঝানো যায় না। বর্ষাও থেমে যাওয়ার পাত্রী নয়। মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলে,
তুমি খুব মিষ্টি। আশা করি অরুণ খুব শীঘ্রই মেনে নেবে সব। অ্যাকচুয়ালি হি ম্যাডলি লাভ মি। মেনে নেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? ইউ আর হাজব্যান্ড ওয়াইফ, উই আর হাজব্যান্ড ওয়াইফ, অ্যান্ড ইটস নট অ্যারেঞ্জ ম্যারেজ, ইটস সাম কাইন্ড অফ লাভ ম্যারেজ। এভরিথিং ইজ ফাইন between us like every married couple. I think you understand what I mean. বর্ষা শান্ত চোখে চায় পাতার দিকে। অরুণ নিঃসন্দেহে হাজব্যান্ড ম্যাটেরিয়াল। এরকম ওয়াইফ ম্যাটেরিয়াল বউ পেলে তো শোনায় সোহাগা জুড়ি। সে হাসে, নকল হাসি নয়, মন থেকেই। পাতার থুতনিতে হাত রেখে শান্ত গলায় বলে, স্বামী সোহাগী হও, মন খারাপ করো না আমার কথায়। অরুণ খুব হাজব্যান্ড ম্যাটেরিয়াল, তোমার আদরের মাথায় তুলে রাখবে। মিলিয়ে নিও। আমি খুবই বাজে মা, আমি নিজেও স্বীকার করি। তবে আমি বরুণকে ভালোবাসি। তোমার হাজবেন্ডের সাথে আমার ছেলেকে আমি তো ভালো মানা, তুমি ওর ভালো আম্মু হয়ে ওঠো। দোয়া করি অনেক অনেক সুখী হও। পাতা সন্দেহর নজরে তাকিয়ে আছে। পাশা পাল্টিয়ে দিল কেন? সে তো কোমর বেঁধে নেমেছে। তার রিসিপশনে এসে বাগড়া দেয়। কিছু সময় থেমে বর্ষা আবার বলে, রাগ হচ্ছে আমার উপর, তাই না? হওয়াটাই স্বাভাবিক। তোমাদের ইম্পর্ট্যান্ট একটা দিনে ঝামেলা সৃষ্টি করলাম, সরি। আসলে তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল, দেখলাম। আমাকে নিয়ে সংশয় রেখো না মনে। আমি তোমাদের সংসার থেকে অনেক দূরে, তবে মাঝে মাঝে বরুণকে দেখতে আসবো। ভালো থেকো, আসছি। ভোরের মিষ্টি আম্মু মিষ্টি ভোরকে মন থেকে ভালোবাসে। বলেই চলে যায়। পাতার কাছ থেকে না রিসিপশনের প্রবেশদ্বার দিয়ে বাইরে চলে যায়। পাতা অবাক লোচনে চায়। কি হয়ে গেল? কি বলে গেল? যাকগে, তার কি? পাতা, ইউ শুড বি ফোকাস অন ইউর শালার জামাই, দ্যাটস ইট। দেখলি তো, একেবারে ভাগিয়ে দিল। এই মেয়ে দেখতে সাদাসিধে হলে কি হবে? গভীর জলের মাছ। তোর দিন ফুরিয়ে আসছে রুবি। মায়ের কথায় রুবি খানিকটা বিরক্ত হয়। কিছু না শুনে বুঝে এমনি একটা বললে তো হবে না। তারা পাতার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করছিল। শুধু তারা না, সকলেই প্রাক্তন ও বর্তমান মুখোমুখি এরকম এন্টারটেনমেন্টকেই বা মিস করতে চায়। বর্ষা ও পাতার কথাবার্তা কানে না আসলেও তাদের সর্বোচ্চ ধ্যান ওদিকেই ছিল। রুবি মায়ের কথার প্রেক্ষিতে বলে, মা, বাদ দাও না এসব কথা। পাতা মেয়েটাকে শান্তশিষ্টই মনে হয়। না হলে আমার কি, অরুণ ভাইয়ার সংসার করবে, আমি না। রুবির ভাবি হেসে রুবির কাঁধে হাত রেখে গলার স্বর নামিয়ে বলে, একই বাড়ি, একই রান্নাঘর, সব কিছুই একসাথে। তোর সংসার কি আলাদা নাকি? তোমার বড় যা ভালো হলে তো ভালোই, আর শেয়ানা হলে তো তুমি গেলে ননদিনী। তোমায় আঙুলের ইশারায় নাচাবে, বুঝতেও পারবে না। আজকাল আপন ভাইদের মধ্যেই পারে না, কলহ, মারামারি কলহ লেগেই থাকে। সেখানে অরুণ ভাইয়া তো সৎ, তোমার শ্বশুরও বেঁচে নেই। এক সংসারে কলহ লাগতে কতক্ষণ? নতুন বউ এলো, সে যদি মাথা খায় তাহলে তো হলোই। মেয়ে মানুষ কঠোর সন্ন্যাসে ব্রতচারীদের ব্রত ভেঙে দিতে পারে এক চুটকিতে। আরিয়ানকে একটু বুঝিয়ে বলো। রুবি খানিকটা ভাবনায় পড়ে যায়। কথাগুলো বাস্তবিক দিয়ে যথার্থই মনে হচ্ছে। অরুণ ভাইয়াকে চেনে, ভালো মানুষ, কিন্তু পাতা ভাবি, তাকে তো সে চেনে না। ভাবির কথাগুলোই কি ঠিক বর্তাবে? রবির মা রুবির ভাবনাগুলোকে আর একটু রঙিন করতে রং মিশিয়ে বলে, শুনো, অরুণটাও কিন্তু কম শেয়ানা না। তোর শ্বশুর সব প্রপার্টির ভাগ করে দিয়েছে। আরিয়ানের 30, অরুণের 30, তোর শাশুড়িও ননদের 20% করে। অফিসের ভাগ কিন্তু করে যায়নি। আর এখন অফিস কার দখলে? কত বড় ব্যবসা, মোটা অঙ্কের আয় তো সেখানে। সংসারে কত দেয় দেখ, হয়তো এখানে ওখানে ফ্ল্যাট প্রপার্টি কিনে জমা করছে। আরিয়ান কি পায় সেখানে থেকে? কচু পায়, আর ভবিষ্যতেও তাই পাবে। ওকালতি করে কি করবে ভবিষ্যতে? রবি এবার সত্যি ভাবনায় পড়ে। এ যে আধুনিক অকাল, আপন ভাই ভাইয়ের হক মেরে খায়, ভাইয়ের সাথে দাঙ্গা লাগায়। সেখানে এরা তো সৎ। এখন মিল আছে, কাল কলহ সৃষ্টি হতে কতক্ষণ? আর তাছাড়া অরুণ ভাই ভোরকে নিয়ে তাদের থেকে একটু দূরে দূরে থাকে। এসব খুঁটিনাটি বিষয় নিয়ে আরও আলোচনা চলতে থাকে তিনজনের মধ্যে। তবে সেটা ফিসফিস শব্দে। তবে তিনজনের এই খেয়াল নেই যে তাদের ফিসফিসানি শব্দ কারো কর্ণগহ্বরে পৌঁছে গেছে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে। এসব তার কাছে নতুন নয়। পাড়ার প্রতিবেশী, নিকটাত্মীয়, যারই
পাড়া প্রতিবেশী নিকটাত্মীয় যারাই বাড়ি আসে আড্ডা অনুষ্ঠানে তাদের মুখে এইসব কথাই শোনা যায়। অরুণ আর দাঁড়ায় না, পা বাড়ায় ছেলেকে খোঁজার জন্যে। পথিমধ্যে লতার ডাকে দাঁড়িয়ে পড়ে। লতা একা নয়, সাথে লাবিব ও কাউসার। অরুণ পকেটে হাত ঢুকিয়ে বলে, কিছু বলবে লতা? আসলে ভোরকে খুঁজছিলাম। লতা অরুণের থেকে যথারীতি দূরত্বে দাঁড়িয়ে মাথায় উঁচু করে স্পষ্টতেই বলে, কিছু জরুরি কথা আছে। আর ভোর, আপনার অফিসের লোক পারবো না, কি যেন নাম, তাদের কাছে আছে। লতার কথায় অরুণের কপালে ভাঁজ পড়ে। এ কি বলবে আবার? ও, কি বলবে বলো। লতা নির্দ্বিধায় বলতে শুরু করে, আমি ভনিতা ভুজুং ভাজুং পছন্দ করি না, স্ট্রংলি কথা বলতে পছন্দ করি। কাল আপনার আর পাতার প্রথম রাত ছিল। ফার্স্ট নাইট নিয়ে সকলের মনে একটা ফ্যান্টাসি থাকে। পাতারও ছিল, ওর স্বামী সংসার নিয়ে অনেক স্বপ্ন বুনতো, এমনকি আমাদেরও বলতো, জড়তা করতো না। আপনি আপনাদের বিয়েটা হয়তো বা অতটাও স্বাভাবিক নয়, কিন্তু প্রস্তাবটা কিন্তু আপনিই দিয়েছিলেন। পাতা মেনে নিল, তাহলে অস্বাভাবিক কিছু আসবে কিভাবে? কাল রাত আপনার আর পাতার ছিল, দুজনের একাকিত্ব গল্প করেই কাটাতে পারতেন, নিজেদের মধ্যে কথা বলে সম্পর্কটাকে একটু এগিয়ে নিতে পারতেন, কিন্তু আপনি দেয়ালে স্বরূপ ভোরকে মাঝখানে আনলেন। আমার কথায় কিছু মনে করবেন না, ভোর এখানে থার্ড পারসন নয়, বরং আপনার দুজনের সেতুবন্ধন হবে হয়তোবা, বাট কাল রাতটা আপনাদের দুজনের ছিল। লতা বলতেই থাকে, কিন্তু তার কথা শোনার জন্য অরুণ দাঁড়ায় না, গটগট করে চলে যায়। এদিকে ওদিকে তাকিয়ে পাতাকে খুঁজতে থাকে, পেয়েও যায়। তার বন্ধুদের ওয়াইফদের সাথে কথা বলছে। অরুণ তোয়াক্কা না করে পাতার হাত ধরে এক প্রকার টেনেই নিয়ে আসে। বন্ধুর বইয়েরা টিপ্পনি কাটে, অরুণ কানে নেয় না। পাতার শাড়ি সামলিয়ে হাঁটতে বেগ পোহাতে হয়। কুচি বাম হাত দিয়ে ধরে কোনো মতে পা চালায়। কি হচ্ছেটা কি ভোরের বাবা? আমি গরু নাকি যে টেনে নিয়ে যাচ্ছেন? বললেই তো সাথে যেতাম। হয়েছেটা কি? অরুণ একেবারে কোনায় নিরিবিলি জায়গায় গিয়ে থামে। পাতার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় শুধায়, কাল রাতে আমি ভোরকে আমাদের সাথে রাখার জন্য আপনার থেকে পারমিশন নিয়েছিলাম কি না? পাতা মনে করার চেষ্টা করে কখন পারমিশন নিয়েছিল। শুধু বলেছিল, ভোর আমাদের সাথেই থাকবে, আপনার কোনো সমস্যা? পারমিশন তো চাইনি। তবুও পাতা মাথাতে নেড়ে হ্যাঁ বোঝায়। অরুণ এক হাতে পাতার কাজ ঝাঁকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ধমকে সুরে বলে, ভোর কাল রাতে আমাদের সাথেই ছিল, সেটা বোনের কাছে বলে নালিশ জানে কিসের প্রয়োজন পড়লো? আমায় অপমানিত হতে হলো কেন? কাল যা হয়েছে সেটা আমাদের পার্সোনাল বিষয় ছিল, অন্য কেউ কেন জানবে? আপনার প্রবলেম হলে আমাকে বলতে পারেন তখন। ভোরকে আমাদের মধ্যে দেওয়াল হিসেবে রাখছিলাম কাল। স্পিক আউট। ধমকে পাতার অন্তরাত্মা কেঁপে ওঠে। আপু ওনাকে অপমান করেছে, সে তো নালিশ জানায়নি। আপু জিজ্ঞাসা করেছিল ভোর তাদের সাথে ছিল কিনা, সে শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়েছে। এই আপুটাও না। পাতা ঢোক গেলে অস্পষ্ট সুরে আপু বলে। অরুণ পাতাকে ছেড়ে দেয়, খানিক দূরে দাঁড়িয়ে বলে, আমি আগেই বলেছিলাম, আমার কাছে পার্থিব জীবনে আমার ছেলে সবার আগে, তারপর বাকি সবাই। তাকে ছাড়া এই অরুণ সরকার শ্বাস পর্যন্ত নিতে পারে না। ও হৃৎপিণ্ডের স্পন্দনের জন্যই আমার হৃদয় স্পন্দিত হয়। আমার ভোর আমার কলিজা। আপনার বোনকে বলে দিবেন। হইচই হুল্লোড় মুখর পরিবেশ এখন শান্ত পরিবেশে বদলে গেছে। গাছে গাছে বিদ্যমান নিশাচর ভবঘুরে বিহঙ্গের দল যেন জানে প্রাণ ফিরে পেয়েছে। মা বাবুই তার বাচ্চাগুলো নিয়ে সংশয়ে জেগে আছে, তবে বাচ্চার দল নিশ্চিত মনে মায়ের ডানার ছায়ায় মুড়ে। আভারি নিজ ঘরে নিজ বিছানায় হাত পা চড়ে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে বলতে শুধু নেত্রযুগল বন্ধ করে ঘুমের অভিনয় করার প্রয়াসে। বন্ধ নেত্রযুগল পিটপিট করা তার মোক্ষম প্রমাণ। মিনু তার পায়ের কাছে বসে পাগুলো টিপে দিচ্ছে আস্তে আস্তে, মাঝে মাঝে ডাকছেও, কিন্তু আবারই মটকা মেরে শুয়ে দাঁত কটমট করছে, জবাব দিচ্ছে না। মিনু বেশ কয়েকবার ডাক দিয়েও সাড়া না পেয়ে বিরক্ত হয়। পা টিপা বন্ধ করে শিরধারা সোজা হয়ে বসে বলে, আপনি কিন্তু এইবার বাড়াবাড়ি করতেছেন, ভোর বাবার মতো জেদ ধরে বসে আছেন। আরে বাবা, অরুণ স্যারের বন্ধুরা আমার আপনার লোকে মজা করে, আপনি কেন বুঝেন না? খালি চেতে যান। এবার কাজ হয়। আভারি উঠে বসে, পা দুটো টেনে নেয় নিজের কাছে, দাঁত কপাটি কটমট করে বলে, আমি তো বাড়াবাড়ি করি, ওই পোলারা কম কম করে। আমি ফুল দিলাম, বইরা কালে এসব খোপাই দিলে লোকে কি কইবে? আর এই চোকরাগুলো দিল তখন বইরা ছিলে না? 20 বছরের চুরি ছিল, আবার খোপায় গুইজে দিল, সে কি লজ্জা! বাহ, কি রোমান্টিক দৃশ্য। মিনু মুখ টিপে হাসে। এই লোক তো ভোরের থেকেও বেশি ছেলে মানুষই করে। সে হাই তুলে বলে, আপনার জলে আভারি যেন জ্বলন্ত চোখে যায়। মিনু তার চাহনিকে থোড়ায় ভয় করে। সে বালিশ ঠিক করে শুয়ে পড়ে, আভারিকেও টেনে শুয়ে দেয়। স্বামীর মাথায় হাত বুলিয়ে হেসে বলে, আপনি একটা পাগল। আভারির অভিমান অভিযোগ গলে পড়ে যায়, মুখশ্রী জুড়ে হাসির রেখা ফুটে ওঠে। তুমি পাগলের বউ পাগলি, বুঝলে?
বলে মিনু হাসে, হাসতে হাসতে খেয়ালে ডুবে অন্যমনস্ক হয়ে যায়। স্যারের নতুন বউ পাতা মেয়েটা ভালোই, তাই না? ভোর বাবার কত আদর করে। ভোর বাবার এখন এই মিনু খালার দরকারই করে না, তাই না? আভারির হাসি মুখেও বিষাদ নামে ছোট্ট ছেলেটা তাদের নিঃসন্তান দম্পতির সন্তানের অনুভূতি কিছুটা হলেও অনুভব করিয়েছে। ছোট্ট ভোর স্কুলে যাওয়া শুরু করার পর অরুণের সাথে অফিসে যেত না। স্কুল থেকে ফিরে তাদের সাথেই থাকতো বেশিরভাগ সময়। ছোটখাটো আবদারে ঝুলি নিয়ে আসতো মিনুর কাছে, মিনু খালা নুডলস বানিয়ে দাও, নুডলস খাইয়ে দাও, ভারী কাকুকে বলে চুপি চুপি আইসক্রিম আনিয়ে দাও, আমার সাথে ক্রিকেট ফুটবল খেলো, রাজকন্যার গল্প শোনাও, মাথায় হাত বলে ঘুম পাড়িয়ে দাও, আরও কত শত আবদার। নতুন আম্মু আসার আর কি সেসব আবদার নিয়ে আসবে তাদের দুয়ারে, কি জানি। সে মিনুকে জড়িয়ে বলে, তোমার ভোর বাবার আম্মুর জায়গায়, মিনু খালার জায়গায়। কেন দরকার পড়বে না তোমার? দেখো সকাল হলেই ছুটে এসে বলবে, মিনু খালা আমাকে আলুর পরোটা বানিয়ে দাও সবার আগে। শুধু আমাকে দিবে, অন্য কাউকে দিলে তোমার সাথে কথা নেই, বুঝলে? মিনু হেসে ওঠে আভারির বলার ভঙ্গিমা দেখে। আভারি তার মাথায় হাত বুলিয়ে দেয়। মিনু ঘুমাও মিনু। আভারির বুকে মাথা রেখে শান্ত মলিন কণ্ঠে শুধায়, আল্লাহ আমার ঘরে কেন এমন একটা ট্রান্সপোর্টার দিল না বলেন তো? অরুণ সরকার বিছানায় শুয়েছিল চিত হয়ে, আর ভোর নরম বিছানা ছেড়ে শক্ত বিছানায় বালিশবিহীন শুয়ে আছে। সেই শক্ত বিছানা তার বাবা, আর বালিশ বাবার বুক। এর থেকে শান্তিময় আরামদায়ক বিছানা বালিশ কখনো হয়? ভোরের নয়নজোড়া নিদ্রায় আচ্ছন্ন থাকলেও অরুণের চোখে ঘুমের রেশমাত্র নেই। সে তো থমথমে মুখে ঘূর্ণায়মান তার ঘরের ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করতেই ব্যস্ত। আর ঘূর্ণিঝড়ের নাম পাতাবাহার। এক পাতাবাহার থমথমে মুখে কাপড় চোপড় এলোমেলো ঘর গোছাচ্ছেন, আরেক পাতাবাহার চার হাত পায়ে তার সখীর পিছু পিছু সাহায্য করার চেষ্টায়। কিন্তু সখী তার সাহায্য নিচ্ছে না, বরং দূরছায় বকাবকি করে সরিয়ে দিচ্ছে। ইতিমধ্যে এক পাতাবাহার লেজ নাড়িয়ে গুটি গুটি পায়ে মেয় মেয় করে সখীর নামে নালিশ জানিয়ে তার পা ঘেঁষে শুয়ে পড়ল। অরুণ হামি তুলে পাতাকে উদ্দেশ্য করে বলে, ঘুম পাচ্ছে আমার। মানা করেছে কে? তেরা তীক্ষ্ণ জবাব যেন ঠোঁটের আগায় ছিল, বলার সাথে সাথেই উত্তর। অরুণ গলা খাকারি দিয়ে থমথমে গলায় বলে, লাইট জ্বলে ঘুম আসে না আমার। পাতা শব্দ করে আলমারি লাগায়, যার দ্বারা বোঝাই যাচ্ছে মহারানী রেগে বোম। অরুণ পাতার আপাদমস্তক দেখে, এইটুকুনি মেয়ে সালোয়ার টপসে আরো কম বয়সী লাগছে, ফু দিলেই উড়ে যাবে সে। অরুণ সরকারের সামনে রাগ দেখায়, এক চটকানা পড়লে রাগ বাপ বাপ করে পালাবে। পাতা আলমারি বন্ধ করে ওয়াশরুম থেকে ঘুরে আসে, তারপর বিছানা থেকে একটা বালিশ ও কমফোর্টারটা টেনে নিয়ে সোফায় বসে। অরুণের কপালে ভাঁজ পড়ে, ধমকের সুরে বলে, কি হয়েছে? আবার কোন নাটক শুরু করলে? পাতা নীরব। রিসেপশনে শেষ হওয়ার পর থেকেই সেই নীরবতা ভেঙে এবার শান্ত ভঙ্গিতে বলে, কিছুই হয়নি, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করে বলে, বাপের বাড়ি যেতে পারোনি বলে যেতে খাচ্ছ? চুপচাপ বিছানায় শুয়ে পড়ো। পাতা যায় না, বিছানায় জেদ করে বসেই থাকে। চোখের কোটরে নোনা জলের আভাস দেখা দিচ্ছে। পাতা ঘন ঘন চোখের পলক ফেলে বাধা দেয়, আমি তো সরি বলেছিলাম আপুর হয়ে, আমি আপুকে সেভাবে বলিনি। আপু জিজ্ঞেস করেছিল, আমি শুধু মাথা নাড়িয়েছিলাম, আমার মাথায় অত শত খেয়াল আসেনি। অরুণ শান্ত চোখে পাতার দিকে চায়, যা যাওয়া হয়েছে বাদ দাও, ঘুমিয়ে পড়ো, রাত অনেক হলো। রিসেপশনের পর ও বাড়ি যাওয়ার একটা কনভেনশন ছিল। আপনাকে কত অনুরোধ করলাম, ক্ষমাও চাইলাম, আপনি গেলেন না। আব্বু আম্মু বাকি সবাই কি ভাবলো? আপুর কথায় খারাপ লেগেছে মানলাম, কিন্তু বাকি সবাই ওদের সম্মানের খাতিরেও তো যেতে পারতেন, কিন্তু না, আপনি তো না কিছু দায়িত্ব, দাম্ভিকতায় ভরপুর ম্যানারলেস লোক। রাগী সুরে ঠেকে ঠেকে বলে পাতা। কান্নায় গলা জড়িয়ে আসতে চাইছে। অরুণ চোখ বুজে বলে, জানোই তো আমি এমন, তারপরও। হ্যাঁ জানি তো, বিশিষ্ট ব্যবসায়ী, স্বনামধন্য ব্যক্তি আপনি। আপনার মতো ধন্যমান্য লোকই আর মধ্যবিত্তের ঘরে রাত কাটাবেন? ক্যাটাগরি মেইনটেইন করে চলতে হবে না? পাতার উপহাসের গলা। অরুণের চোয়াল শক্ত হলেও নম্র গলায় বলে, বেশি বোঝো তুমি, এখন মাথা গরম আছে তোমার, ঘুমিয়ে পড়ো এখানে এসে, পরে কথা হবে। পাতা শুনে না তার কথা। বালিশ ফিকে সোফার কিনারায় রেখে শুয়ে পড়ে, কমফোর্টার দিয়ে নিজেকে মুড়িয়ে নেয়। তার সখী পাতাবাহার বিছানার কিনারায় এসে মেয়মেয় করে বকছে নাকি এখানে আসতে বলছে কে জানে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে লাইট অফ করে দেয়। হঠাৎ মাথায় কিছু আসে, সে গলা কাকারি দিয়ে পাতার উদ্দেশ্যে বলে, মিসেস পাতাবাহার,
গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। বাট সাবধানে, হ্যাঁ? আমার বেলকনিতে 3টে ভূতের বাচ্চা আছে, একদম আপনার মতো কিউট দেখতে। এমনিতে ভদ্র বাচ্চা, তবে মাঝে মধ্যে একটু একটু দুষ্টুমি করে। বলে ছেলেকে বুকে নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। পাতা চোখ বড় বড় করে উঠে বসে। ভূত সত্যি আছে নাকি, থাকুক না থাকুক সে তো শেষ। পাতা ঢোক গিলে বলে, না কুচু ম্যানারলেস বাজে লোক একটা, মিথ্যে বলে আমার দুর্বলতায় আঘাত হানেন। আপনি একটা জাতা, আমি ভোরকে বলে দিব। অরুণ চুপচাপ শুয়ে থাকে। বড়শিতে ফাঁদ পেতে জলে ফেলেছে এখন মাছের রানী, ফাঁদে পা দিল বলে শালার জামাই। তোর বউ তোর মাথায় উঠে সালসা ডান্স করবে, দেখে নিস। পাতা আর চোখে ব্যালকনির দিকে চায়। লাইট জ্বলছে, ভূতটুত কিছু দেখা যাচ্ছে না, তবুও পাতার মনে হচ্ছে এখনই বড় বড় চোখ করে হিহি করে হেসে ভ্যাটকাবে। ওই তো দিল বলে পাতা ব্যাগপত্র সমেত নিজ স্টেশনে হাজির হয়। ধপাস করে বিছানায় বসে। অরুণ এবার হেসে ওঠে খুব ধীর আওয়াজে। তার ক্ষীণ কণ্ঠের হাসি পাতার কানে আসা মোটেও উচিত ছিল না। হাসির আওয়াজে পাতার সর্বাঙ্গ যেন রাগে গড়াগড়ি খায়। ওপাশ থেকে ফিরে শুয়ে থাকা অরুণের উপর হামলে পড়ে, বাহুতে কিল বসিয়ে দেয় গোটা তিনেক। শালার জামাই খুব হাসি পাচ্ছে, দাঁতগুলো খুলে নিয়ে ভূতের মায়েদের কাছে নিয়ে আসবো। অরুণের উপর হামলে পড়ার দরুন বিড়াল শাবকটি লাফিয়ে উঠে পাতার সামনে হাজির হয়ে মেয়ে মেয়ে বলে চেঁচাতে লাগলো। পাতা তাকেও হাত সরিয়ে দেয় ঝটকা মেরে। এসেছে কর্তার রক্ষা করতে। বিড়ালটি আবার তেড়ে আসে। অরুণ হতবাক, এই মেয়ে তাকে মারছে। অরুণ সরকারকে এই আদাও ঘটছে নাকি তার ভ্রম মাত্র। এইটুকুন মেয়ে গায়ে নেই 1.5 কেজি মাংস, সে কিনা তাকে মারে। তার বন্ধুরা জানলে রাসেলের কাছে থাকা সরকারি বস্তুটা নিজের মাথায় ঠুকে গুড বাই জিন্দেগি বলে পটল তুলত। সে পাশ ফিরে পাতার দিকে চায়। আবছা আলোয় চোখাচোখি হতে পাতার হাত থেমে যায়। অরুণ ধমকে বলে, এক থাপড়ে চাপার সবটি দাঁত খুলে ফেলবো বেয়াদব। হাত বেশি লম্বা হয়ে গেছে, চুপচাপ ঘুমাও। ধমকে বিড়াল ছানা মেয় মেয় বন্ধ হয়। লেজ নাড়িয়ে দৌড়ে ভোরের হাঁটুর ভাঁজ ঘেঁষে শুয়ে পড়ে। আর পাতা চুপচাপ কমফোর্টার মুড়িয়ে শুয়ে পড়ে। লোকটার ধমকে তার ছোট্ট হৃদয়খানি এখনো কম্পমান অবস্থায়। ভরে উঠে চোখের পানি বাঁধন ছাড়া হয়ে পড়ে। ভূত অন্ধকারে ভয় পায় তার কিশোরী বয়স থেকেই। ভয় শুরু হয় এক বাদলা নির্জন রাতে। সেদিন দুপুরে বাবা মা সহ সকলে ফুপুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। পাতাও যাওয়ার জন্য রেডি হয়েছিল, কিন্তু যাওয়া হয়নি। বাবা বলেছিল মা একলা বাড়িতে থাকবো নাকি, পাতা থাইক বাড়িতে। আর তাছাড়াও ওখানে ওরে নিয়ে গেলে নানানজন নানান কথা কইব। পালক বাচ্চা হাবিজাবি ওর কানে গেলে ওই কষ্ট পাইব, তার চেয়ে ভালো এখানেই থাক। পাতার আর যাওয়া হলো না। একলা বাড়িতে দাদি আসে অবস্থান করে। সন্ধ্যার পরে ঝুম বৃষ্টি শুরু হয়। পাতা নিজের ঘরেই বসেছিল। শুনশান নীরবতায় ভয় লাগতে শুরু করে। সে দৌড়ে দাদির ঘরে গিয়ে তার পাশে শুয়ে পড়ে। আকলিমা বেগম বুঝতে পেরে পিঠে এক ঘা বসিয়ে পান খাওয়া টকটকে ঠোঁট নাড়িয়ে বলে, দূর হ সেমরি, যা আমার ঘর থেকে। তোরে দেখলে আমার রাগে গাও জ্বলে। আমার পোলার অন্ন ধ্বংস করে ফুর্তি করস। পাতা আর থাকে না। ভয় মনেই নিজের ঘরে আসে। দরজা শক্ত করে লাগিয়ে মোমবাতি খুঁজে বের করে। দেয়াশলাই খুঁজতে নিলেই কারেন্ট চলে যায়। পাতা হাতড়িয়ে খোঁজার প্রচেষ্টায়, কিন্তু পায় না। এদিকে কালো ঘনঘটা অন্ধকার, বৃষ্টির এলোমেলো শব্দ পাতার কানে কেমন যেন ভয়ঙ্কর শোনায়। পাতা গলা উঁচিয়ে দাদিকে ডাকে অনেকবার, সাড়া পায় না। পাতা অন্ধকার হাতড়ে বিছানায় শুয়ে চাদর টেনে ঢেকে নেয় আপাদমস্তক। চিল্লিয়ে দাদি দাদি ডাকতে থাকে, কিন্তু কেউ আসে না। পাতা ভয়ে কেঁদে দেয় শব্দ করে। ফোপাতে ফোপাতে কিছু আওয়াজ কানে আসতেই শরীর যেন হিম হয়ে ওঠে। কেমন বিদঘুটে হাসির আওয়াজ। পাতা ভয়ে কেঁদে কেঁদে বলে, দাদি তুমি হাসছো, দেখো আমি ভয় পাচ্ছি অনেক। দাদি কথা বলছো না কেন? হাসি থেমে যায় হঠাৎ করে। কিছু পল নীরবতা ভেঙে আবারও ক্রন্দনরত সুর ভেসে আসে, সাথে ঠক ঠক ভুতুরে আওয়াজ। পাতা চিল্লিয়ে কাঁদে। দাদি আসে না। কাঁদতে কাঁদতে পাতার গলার স্বর ভেঙে যায়, তবুও চিল্লাতে থাকে। প্রকৃতি যেন সেদিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। ঝড়ো বাতাসে শনশন আওয়াজ, গাছের ডালের মটমট করে ভেঙে পড়ার শব্দ। সব পাতার কাছে ভুতুরে কারবার মনে হয়। সে দাদি দাদি বলে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ে জানা নেই। সকাল ভোরে বিদ্যুটে গন্ধ নাকে আসলে ঘুম ভাঙে। পাতার মস্তিষ্ক সচল হয়। রাতের ভয় ঘিরে ধরে, কিন্তু সব সূর্যের আলোয় আলোকিত দেখায়। তনুমন স্বস্তির নিঃশ্বাস ফেলে।
বিছানা ছাড়ার সময় ভেজা অনুভব করে, বুঝতে অসুবিধা হয় না বিদঘুটে ঝাঁঝালো গন্ধটা কিসের। পাতা ঠোঁট উল্টিয়ে কেঁদে ওঠে মৃদু স্বরে, তারপর চুপ হয়ে যায়। তারপর টানা 9 দিন ধরে সে জ্বরে ভুগেছিল। আবার কি শুরু করলে? কাঁদছো কেন? অরুণের বিরক্তিকর স্বর কানে আসতে পাতার ভাবনাচ্ছেদ হয়। 2 হাতে চোখ ডলে বলে, শখে কাঁদছি, আপনি কাঁদবেন? আসুন গলা জড়িয়ে কাঁদি দুজন মিলে। ফাজলামি হচ্ছে আমার সাথে? আমার ঘাড়ে কটা মাথা। এই মেয়ে নাকি শান্তশিষ্ট নরম, প্রত্যেকটা কথার জবাব দিতে হবে, তাও তেরামো বাঁকা, একদম ঝগড়ুটে। অরুণ ছেলেকে ছাড়িয়ে উঠে পড়ে, পাতার দিকে তাকিয়ে বলে, ছিসকাতুনি মেয়ের আমার ঘরে জায়গা নেই, বাইরে গিয়ে কাঁদো যাও। পাতা সরাসরি অরুণের দিকে চায়, তাকে ঘর থেকে বের করে দিচ্ছে লোকটা। পাতা মনে মনে কষ্ট পায়, ইচ্ছে করে বেরিয়ে যেতে, কিন্তু যাবে কোথায় রাত্রিবেলায়? সে নাক ডলে বলে, যাব না। মনে রাখবেন ঘরটা আপনার একার না, আমারও। এখন আপনার সমস্যা হলে আপনি যেতে পারেন। অরুণ চোখ উল্টিয়ে মুচকি হাসে। এই মেয়েটাও না, সে রিমোট হাতড়িয়ে খুঁজে লাইট জ্বালিয়ে দেয়। বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে যায়। পাতা বিছানায় হাত ঠেকিয়ে আধা শোয়া হয়। লোকটা কি তাকে জোর করে বের করে দিবে? অরুণ টিস্যু বক্স এনে কিছু টিস্যু বের করে পাতার নাক চেপে ধরে, পরিষ্কার করে ব্যবহৃত টিস্যু বিনে ঢিল ছুঁড়ে, আবার টিস্যু বের করে ভালোভাবে মুছে দেয় চোখ, গাল, নাক। ছেলেও সিসকাতুনে, ছেলের আম্মু সিসকাতুনে। মনে হচ্ছে বাকিটা জীবন ছেলেও ছেলের আম্মুর নাক মুছতে মুছতে কেটে যাবে। পাতা হা করে চেয়ে আছে অরুণের দিকে। ব্যাপারটা ভালো লাগে বেশ। কান্না সে ভুলে গেছে। এরকম যত্ন করলে কান্না করা যায়, যায় সুখের কান্না। পাতার কাছে সর্দি খুবই বাজে একটা জিনিস। নিজের সর্দি তার নিজের কাছে ঘৃণা লাগে, অথচ লোকটা পাতার অন্তঃপুরে অসংখ্য ভালো লাগার প্রজাপতি ডানা মেলে উঠতে থাকে এলোমেলো, কিন্তু সবগুলো বেরঙিন কেন? অরুণ ততক্ষণে লাইট অফ করে বালিশে মাথা রেখেছে। পাতাকে স্ট্যাচু হয়ে আধা শোয়া অবস্থায় দেখে টেনে শুইয়ে দিয়ে বাহুডোরে আবদ্ধ করে নেয়। তৃতীয়বারের মতো নববধূর ললাটে অধর স্পর্শ করে বলে, সব রাগ অভিমান ছড়িয়ে ফেলো। আর মনে রেখো, স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। আমার দিকে কাদা শুলে সেটা তোমার গায়েও লাগবে, তেমনি তোমার দিকে কাদা শুলে আমার গায়েও লাগবে। তাই ভেবে চিন্তে কদম ফেলবে। আমাদের মধ্যে ঝগড়া, কলহল, মান অভিমান, রাগ, ভালোবাসা সবই থাকবে। সেগুলো শুধুই আমাদের একান্তের। সেগুলো কেন অন্যর কানে যাবে? ভোর আমাদের সাথে থাকা না থাকে সেটা আমাদের একান্ত ব্যাপার। অন্যরা কেন নাক গলাবে? একটু রেগেছিলাম প্রথমে, এখন নেই তো। তুমিও রেগে থাকো না, ঘুমো। পাতার অন্তঃপুরে ডানা মেলে উঠতে থাকা রং বেরং প্রজাপতিগুলোর মধ্যে রামধনুর রঙে রঙিন হয়, মনের খুশিতে উড়ে আনন্দ প্রকাশ করতে থাকে। পাতা অরুণের কোটি সংযোগে হাত গলিয়ে দিয়ে উন্মুক্ত পিঠ আঁকড়ে ধরে, বুকে মাথা গুজে পরম আরামে চোখ বুজে। তীব্র পুরুষালী গন্ধ নাক টেনে নেয়, হাতের বাঁধন আর একটু শক্ত হয়। 25 বছরের জীবনে কারো উপরে মান অভিমান করেছিল কি? এত এত নাটকীয়তা ঘেরা জীবনে সকলের নিষ্ঠুর কঠোর অবদান। পাতা খুব অল্প সংখ্যক মানবীর উপরে মান অভিমান করেছে, তবে কখনো মুখ ফুটিয়ে বলেনি, আর না কোনো প্রকার আচরণে বুঝিয়েছে যে সে অভিমান করেছে তার উপর। অথচ এই লোকটার উপর সে অভিমান করেছিল, ঝগড়া করে সেটা বুঝিয়েও দিয়েছে, আর লোকটা তার অভিমান ভেঙেছে। পাতা পণ করে সে ভবিষ্যতে আরো অনেক অভিমান করবে, মিছিমিছি তো কখনো সত্যি। পাতার অধর কোণে হাসি ফুটে উঠল। তার লজ্জা পাচ্ছে না এমন না, তার লজ্জাও লাগছে বেশ, তবে তার থেকে একটু বেশি ভালো লাগছে। আর লজ্জা লাগলেও বাকি, লোকটা তো তারই একান্ত ব্যক্তি, তাহলে লজ্জাকে একটু সাইডে রেখে ভালো লাগাকে প্রশ্রয় দিলে কি সে জামাই পাগলি বনে গেছে নাকি? অরুণ পাতার চুপ করে যাওয়া দেখে চোখে হাসে। মেয়েটাও তার কলিজার মতোই আদর ভালোবাসার কাঙালিনী, একটু আদর করে বুকে টেনে নিয়েছে, ব্যাস। রাগ গোসা গায়ের মুড অন। অরুণ পাতার চুলের রেবন খুলে দেয়, চুলের মাঝে হাত গুলিয়ে বুলিয়ে দিতে থাকে। পাতা এক পা অরুণের উপর তুলে দিয়ে বিড়াল ছানার মতো বুকটায় আরেকটু সেটে যায়। অরুণের ভ্রুকুটিতে ভাঁজ পড়ে, তার মধ্যে আরেকটা ছোট্ট হাত পেছন থেকে তার পেটে জড়িয়ে ছোট পা তুলে দেয়। অরুণ এক হাত বাড়িয়ে ছেলেকেও কাছে টেনে কমফোর্টার দিয়ে ঢেকে দেয়। বিড়াল ছানা পাতার ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে পাতার পাশে ঘেঁষে মেয়ে মেয়ে করে গায়ে এলিয়ে দেয়। অরুণ চোখে মুখে হাসে তার ছোট্ট সংসার। মাঝরাতে শীতের দরুন পাতার ঘুম ছুটে যায়, বেশ ঠান্ডা লাগছে তার। সে পিটপিট করে চোখ খুলে, গায়ে কমফোর্টার নেই, কোথায় গেল? ম্যানারলেস লোকটা, তার বুক থেকেও উষ্ণতা আসছে না, কোথায় গেল? পাতার মস্তিষ্ক সচল হয় পুরোপুরি। তার ডান হাতের উপর একটা পা তুলে দিয়ে হা করে নিদ্রায় মশগুল বিড়াল শাবক। পাতা নাক মুখ বিকৃত করে সেই পা ছাড়িয়ে নেয়। পাশ ফিরতেই দেখতে পায় বাবা ছেলে একে অপরকে জড়িয়ে শান্তির ঘুমে, কমফোর্টার গায়ে জড়িয়ে। পাতার মুখটা মলিন হয়ে আসে, বুকটাতে সে ছিল তো।
ভোরকে কখন জড়িয়ে নিল, সে ঘুমিয়ে পড়তে হয়তো লোকটা তাকে সরিয়ে ভোরকে নিয়েছে। পাতার মনটা খানিকটা বিষিয়ে উঠে যেন। লোকটাকে সবসময় ভোরের সাথে ভাগ করে নিতে হবে। ভাগ করে কি? লোকটা তো সরাসরি বলেই দিয়েছে পার্থিব জীবনে সবার আগে ভোর, বাকি সবাই পরে। সবার ভিড়ে পাতা কি আছে? আছে হয়তো বা কোনো এক কোণে। পাতা তার দ্রোহী ভাবনাকে নিয়ন্ত্রণে আনে। এসব ভাবনা মাথায় আনলে ভোরের প্রতি তার মনটা বিষিয়ে উঠবে হয়তোবা। আর পাতা এটা কখনোই চায় না। সেদিন রাতে গাড়ির ভেতরে ভোরের আম্মু ডাকার মর্যাদা রাখবে সে। মায়ের আদর ভালোবাসা কাঙাল। ছোট্ট ভোরকে সে সাধ্যমতো আদর ভালোবাসায় ভরিয়ে তুলবে ইনশাল্লাহ। আর স্বামী নামক লোকটাকে আগলে সারাটা জীবন যেন কাটিয়ে দিতে পারে সাধ্যমতো, সেই চেষ্টাতেও ত্রুটি রাখবে না ইনশাল্লাহ। পাতা নিজেকে খুব ভালোভাবেই চেনে। সে লোকটার উপর ক্ষণে ক্ষণে দুর্বল হচ্ছে। সেই দুর্বলতা কোথায় গিয়ে পড়ে দেখা যাক। মেঘলা আকাশ, হালকা বাতাসে পরিবেশ শীতলতম। লাবণী একটা টি টেবিলে চায়ের ট্রে রেখে স্বামী ছেলেকে উদ্দেশ্য করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।